7 নম্বরে আছে ম্যালাফাইট অথবা ব্যাড ফেথ। রৌজি ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ কেসে দেখি যে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কয়টা ট্রান্সপোর্ট রুট জাতীয়করণ করার জন্য স্কিম ফ্রেম করছে। এইখানে রুট সিলেক্ট করার ব্যাপারটা ওর চিফ মিনিস্টারের ডিসক্রিপশন অনুযায়ী হয়েছিল। তো এখানে চিফ মিনিস্টারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে উনি পলিটিক্যাল অপোনেন্ট হওয়ার কারণে ওই এরিয়ার প্রাইভেট ট্রান্সপোর্ট অপারেটরদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত ওই পার্টিকুলার রুট সিলেক্ট করছে। তো কোর্ট থেকে বলা হয়েছিল চিফ মিনিস্টার এখানে ব্যাড ফেথে কাজটা করছে, যাতে ওর যে প্রতিপক্ষ আছে প্রতিপক্ষরা ক্ষতির সম্মুখীন হয়। কেননা এটা যদি ন্যাশনালাইজেশন করা হয় তাইলে আর প্রাইভেট সেক্টর থাকতেছে না, ওর প্রতিপক্ষরা ওইখানে প্রাইভেটলি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, বরং এটা সরকারি খাতে চলে যাবে এবং এটি সম্পূর্ণভাবে সরকার কন্ট্রোল করবে। 8 নম্বরে অ্যাক্ট উইদাউট এভিডেন্স। লর্ড ডেনিং বলছে যে কোনো অথরিটি যদি এভিডেন্স ছাড়া কোনো একটা ডিসিশন নেয় তাইলে সেই ডিসিশনটা ভুল। প্রফেসর গার্নারও এই সেম ভিউ এক্সপ্রেস করছে। লর্ড আটকিন অবজার্ভ করছে যে যদি কোনো একটা অথরিটি এভিডেন্স ছাড়া কোনো একটা কাজ করে তাইলে সেটা ধরে নেওয়া হবে সেটা জুরিসডিকশনের বাইরে যেয়ে কাজটা করছে। এইটা মিনিস্টার অফ ন্যাশনাল রেভিনিউ কেস 1947 সালে বলা হয়েছিল যে যদি কোনো একটা সিদ্ধান্ত ইনসাফিসিয়েন্ট এভিডেন্সের উপর ভিত্তি করে নেওয়া হয় তাইলে সেটা টিকবে না এবং এটা অবশ্যই স্বেচ্ছাচারী একটা সিদ্ধান্ত হবে। আর একটা ইন্ডিয়ান কেসে বলা হয়েছিল যে যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস, যেমন ধরো কোনো একটা কারখানার যে শ্রমিক আছে তাদের মিসকন্ডাক্টের জন্য যদি বরখাস্ত করতে হয়, সেক্ষেত্রে তাদের যে ফাইন্ডিংস বা এভিডেন্স যথেষ্ট শক্ত হওয়া লাগবে এবং হাই ডিগ্রি অফ প্রুফ থাকা লাগবে। এখানে যথেষ্ট প্রমাণ সহকারে ওই এভিডেন্সটা উপস্থাপন করতে হবে। কোলেন প্রপার্টিস লিমিটেড ভার্সেস মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, এই কেসটা এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা কেস, যেখানে লোকাল অথরিটি 2 সারি বাড়িকে ক্লিয়ারেন্স এরিয়াস হিসেবে ঘোষণা করছিল হাউজিং অ্যাক্ট 1957 আন্ডারে। হাউজিং অ্যাক্ট এইখানে অথরিটিরে অথরাইজ করছিল যে ওই ক্লিয়ার জমির সাথে লাগোয়া যদি কোনো জমি ওই ক্লিয়ার এরিয়ার উন্নতি বা ইউজ করার জন্য খুব বেশি জরুরি হয়ে পড়ে তখন তারা ফোর্স করে ওই জমিটা কিনে নিতে পারবে বা যাদের জমি তাদেরকে ওই জমি তাদের কাছে বিক্রি করতে বাধ্য করতে পারবে। এই পাওয়ার নিয়ে ওখানকার লোকাল অথরিটি এই অ্যাপ্লিক্যান্টের জমি কিনে নিতে চাইছিল। ওরে ফোর্সফুলি জমিটা কিনে নেওয়ার পিছনে তেমন কোনো এভিডেন্সও শো করে নাই এবং যেই পারপোসে ওরা জমিটা বাধ্যগতভাবে কিনতে পারতো যে ওই ক্লিয়ার্ড এরিয়া বা ল্যান্ডের উন্নতি অথবা ভালোভাবে ইউজ করার জন্য, কিন্তু এমন কোনো গ্রাউন্ডই ওখানে নাই। ওই অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনের পরে যে ইনকোয়ারি হয়েছিল সেখানে এমন কিছু দেখা যায় না যে ক্লিয়ার ল্যান্ডের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য ওই জমিটা জরুরি ছিল। কিন্তু এই যে ফাইন্ডিংস, মিনিস্টার এই ফাইন্ডিংসটাকে রিজেক্ট করে দেয় এবং কম্পালসারি পারচেজের জন্য অর্ডার করে, জমিটা ওর কাছ থেকে ফোর্সফুলি কিনে নেওয়ার জন্য অর্ডার করে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট মিনিস্টার্সের যে ডিসিশন এইটা চ্যালেঞ্জ করছিল, পরে কোর্ট অফ আপিল মিনিস্টার ডিসিশন এইটা বাতিল করে দিছে এই গ্রাউন্ডে যে তার এমন কোনো স্ট্রং এভিডেন্স নাই যার উপর ভিত্তি করে সে ইন্সপেক্টর যে ফাইন্ডিংস বা যা পাইছিল যে কোনো একটা রিজনেবল গ্রাউন্ড নাই বা পারপোজ নাই যার উপর ভিত্তি করে ওই জমিটা কিনতে ফোর্স করতে পারে অ্যাপ্লিক্যান্টরে। তো এই যে এই ব্যাপারটা রিজেক্ট করে দেওয়ার মতো ক্লিয়ার কোনো এভিডেন্স মিনিস্টারের কাছে ছিল না, যার কারণে ওর ডিসিশনটা সম্পূর্ণভাবে অ্যাক্ট উইদাউট এভিডেন্স হিসেবে গণ্য করা হয়েছিল। বাংলাদেশের একটা কেস আছে এখানে, গাজী জসিমউদ্দিন ভার্সেস বাংলাদেশ। এখানে মিস্টার জসিমউদ্দিন এএসপি পদের জন্য সিলেক্টেড হয়েছিল পিএসসির দ্বারা, কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় ওরে এই পোস্টের জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল এবং রিপোর্টে বলা হয়েছিল যে ওই স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ ছিল এবং ওর বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছিল, যদিও পরে ও মুক্তি পেয়েছিল, ওইটাই খারিজ হয়ে গেছিলো কেসটা। তো কোর্ট এইখানে অবজার্ভ করছে যে স্টুডেন্ট পলিটিক্স বাংলাদেশে নিষিদ্ধ না এবং পলিটিক্সে ইনভলভমেন্ট থাকা মাত্রই এইটা ওরে ডিসকোয়ালিফাই করবে না, কারণ এতে দেশের প্রতি যে লয়ালিটি বা পার্সোনাল ইন্টিগ্রিটি বা যে ডিসিপ্লিন এটা কোনোভাবেই ব্যত্যয় ঘটে না বা ব্যত্যয় ঘটছে বলে কোনো স্ট্রং এভিডেন্স নাই। তো গভর্নমেন্ট এখানে সম্পূর্ণভাবে অ্যাক্ট উইদাউট এভিডেন্স এইটা করছে, এভিডেন্স ছাড়াই কাজটা করছে। কেননা
এইখানে ওর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ বা এমন কোনো প্রমাণাদি আনতে পারে নাই যেটা ওর চাকরির জন্য আনফিট হিসেবে গণ্য করতে পারে। রেলিভেন্ট অ্যান্ড ইররিলেভেন্ট কনসিডারেশন, যখন কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির উপরে পাওয়ার কনফার্ট করা হয় কোনো একটা আইনের মাধ্যমে, তখন ওই অথরিটির অবশ্যই পাওয়ারটা এক্সারসাইজ করতে হবে রেলিভেন্ট কনসিডারেশনের মাধ্যমে, এবং যেই পারপোসে এই পাওয়ার ওর উপর কনভার্ট করা হয়েছে সেই পারপোসের সাথে রিলিভেন্ট ম্যাটার আমল নিয়েই শুধুমাত্র ওরা ওদের অ্যাক্টিভিটি করবে। তার পরিবর্তে যদি অথরিটি সম্পূর্ণ উল্টোপাল্টা বিষয় আমলে নেয় এবং তার উপর ভিত্তি করে ওদের অ্যাক্টিভিটি চালায়, তাইলে এইটা সম্পূর্ণভাবে আল্ট্রাভাইরাস হিসেবে গণ্য করা হবে। যেমন কোনো একটা বিষয় একটা অথরিটির ফিনান্সিয়াল ম্যাটারে পাওয়ার এক্সারসাইজ করার পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু ওরা যদি কাউকে ডিসকোয়ালিফাই করে শুধুমাত্র তার পার্সোনাল বিলিফের উপরে, সে কি বিলিভ করতেছে এইটা যদি আমলে নেয় বা এইটাই যদি কনসিডার করে, তার ফিনান্সিয়াল অবস্থা যদি বিবেচনা না করে শুধুমাত্র সে কী বিলিভ করতেছে এইটা বিবেচনা করে, তাইলে সেটা সম্পূর্ণভাবে আল্ট্রাভাইরাস হিসেবে গণ্য করা হবে এবং হোললি ইররিলেভেন্ট কনসিডারেশন হিসেবে ধরা হবে। আবার যদি ওই অথরিটি যেসব রিলিভেন্ট কনসিডারেশন ওইগুলো যদি আমলে নিতে ব্যর্থ হয় এবং তারপরে যদি ওর পাওয়ার এক্সারসাইজ করে, সেটাও ভয়েড হিসেবে ঘোষণা করা হবে। রবার্ট ভার্সেস হপউড, এই কেসের লোকাল অথরিটি বেতন দেওয়ার ক্ষেত্রে এম্পাওয়ার্ড ছিল, ও যা মনে করবে সেই অনুযায়ী বেতন দিতে পারবে। রবার্ট ভার্সেস হপউড, এই কেসে লোকাল অথরিটি এম্পাওয়ার্ড ছিল ওদের নিজেদের ইচ্ছা মতো বেতন ভাতা ঠিক করবে, এবং ওরা যে এক্সিস্টিং রেটটা ছিল সেইটাই এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছিল এবং ওই অনুযায়ী রেট ফিক্স করছিল, কিন্তু ওরা সোশ্যালিস্টিক যে ভিউ ওইটা কনসিডার করে নাই। যেমন যারা ওইখানকার লেবার ছিল তাদের অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে যে রেট ফিক্স করার দরকার ছিল সেই সব বিষয়ে আমলে নেয় নাই, লেবারদের কথা চিন্তা করে নাই। এই সব কিছু মিলিয়ে এইটা একটা ইররিলেভেন্ট কনসিডারেশন হিসেবে ধরা হয়েছিল। থিয়েটার ডি লুক্সে বা হালিফ্যাক্স লিমিটেড ভার্সেস গ্লেড হিল, এই কেসে কোড যে বাচ্চাদের নির্দিষ্ট একটা সময়ের পর থিয়েটারে ঢোকার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল সেইটা ডিসঅ্যালাউড করছে এবং বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে হেলথ এবং ওয়েলফেয়ার এই ব্যাপারটা কোনো রিলেভেন্ট ফ্যাক্টর না। যদিও লর্ড গ্রেরি এই যে কেসের ডিসিশনটা নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করছিল। পরে আর একটা কেস আছে যে শর্ট ভার্সেস পুল কর্পোরেশন, এই কেসে আছে যদি কোনো একজন টিচার শুধুমাত্র তার চুল লাল হওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়, সেটা অবশ্যই এটা ইররিলেভেন্ট কনসিডারেশন হবে। তার যে চাকরিচ্যুতির ব্যাপারে শুধুমাত্র তার শিক্ষাগত যোগ্যতা এবং ডিসিপ্লিন এই ব্যাপারগুলোই আমলে নেওয়া উচিত। তার চুল লাল না নীল না সবুজ এসব বিষয় যদি আমলে নেয় সেটা সম্পূর্ণভাবে ইররিলেভেন্ট কনসিডারেশন হবে। তারপরে হুকুম চাঁদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে অথরিটি যে কোনো টেলিফোন লাইন কেটে দেওয়ার ব্যাপারে এম্পাওয়ার্ড ছিল যদি পাবলিক এমার্জেন্সি অকারেন্স হয়, এবং এইখানে যে পিটিশনার টেলিফোন লাইনটা ডিসকানেক্ট করা হয়েছিল এই অভিযোগে যে ও ইললিগ্যাল ট্রেডিংয়ের সাথে যুক্ত, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এইটা বলা হয়েছিল যে এটা সম্পূর্ণভাবে ভ্রান্ত একটা কনসিডারেশন। আশা দেবী ভার্সেস শিবরাজ, এই কেসে একজনকে ডিটেনশনের অর্ডার দিয়েছিল তার বিরুদ্ধে, এবং এই ডিটেনশনের অর্ডারটা সম্পূর্ণভাবে দেওয়া হয়েছিল তার স্বীকারোক্তিমূলক একটা বক্তব্যের উপর ভিত্তি করে। তো এই ডিটেনশনের অর্ডার দেওয়ার আগেই ও হইতেছে গিয়ে ও যেটা স্বীকারোক্তি দিছিল ওইটা ক্যান্সেল করে ফেলছিল বা ফিরেই নিয়েছিল। সো এইখানে অথরিটির অবশ্যই এই ব্যাপারটা নিয়ে জেনুইনিটি চেক করে দেখার দরকার ছিল যে সে যে প্রথম স্বীকারোক্তি দিছে এই স্বীকারোক্তিটা জেনুইন কি না। যেহেতু এটা করা হয় নাই, সো এই যে অর্ডারটা অবশ্যই ইনভ্যালিড এবং ইললিগ্যাল। কোনো একটা অথরিটির উপরে যখন পাওয়ার কনফার করা হয় তখন অথরিটির ওই পাওয়ারটা এক্সারসাইজ করা উচিত শুধুমাত্র যেই পারপোসে ওর উপরে এই পাওয়ারটা দেওয়া হয়েছে সেই পারপোসের জন্যই। ও যদি অন্য কোনো পারপোসের জন্য এই পাওয়ারটা এক্সারসাইজ করে সেটা অ্যাবিউস অফ পাওয়ার হিসেবে গণ্য করা হবে, এবং এটা অবশ্যই যে অ্যাক্টিভিটি করবে সেই অ্যাক্টিভিটিটা বাতিল করে দেওয়া হবে এবং ভয়েড ঘোষণা করা হবে। নলিনী মোহন ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেসে
একটা আইন পাশ করা হয়েছিল। আইন পাশ করে একটা অথরিটির দায়িত্ব দিয়েছিল যে পাকিস্তান থেকে যদি কমিউনাল ভায়োলেন্সের কারণে কেউ একজন ডিসপ্লেসড হইয়া ইন্ডিয়ায় চলে আসে, তাইলে তার পুনর্বাসনের যাতে ব্যবস্থা করা হয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ওই পাওয়ারটা ওরা এক্সারসাইজ করছিল। একটা লোক পাকিস্তান থেকে মেডিকেল লিভে আসছে, তারে গৃহায়নের ব্যবস্থা করে। তো এই যে অর্ডার, যে ওর জন্য গৃহায়নের ব্যবস্থা করা, সেটা সাইড করা হয়েছিল পরবর্তী সময়। 11 নম্বরে আসে কালারেবল এক্সারসাইজের অফ পাওয়ার অর কোল্যাটেরাল পারপোজ। যখন কোনো একটা অথরিটির একটা পাওয়ার এক্সারসাইজ করতে বলা হয় এবং সে যদি যে পারপোসে তাকে পাওয়ারটা কনফার করা হয়েছিল বাধ্যতভাবে সেই পারপোসেই করে থাকে, মানে মানুষজনের দেখায় যে ওই পারপোসে করতেছে, কিন্তু আসলে ইন রিয়ালিটি ও অন্য কোনো পারপোসে ওই কাজটা করে, সেইটা কি কালারেবল এক্সারসাইজের অফ পাওয়ার বলা হয়। যদিও আইনের মাধ্যমে যখন একটা অথরিটি কোনো কিছু করতে এম্পাওয়ার্ড হয় এবং তারে কোনো এক্স্যাক্ট ম্যানার সেট করে দেওয়া না হয় এই কাজটা করার জন্য, সে ওই পাওয়ারটা এক্সারসাইজ করে একটা কালার অথবা লিগ্যালিটির আন্ডারে, যে সে ভান করে যেন লিগ্যালি কাজটা করতেছে এবং যেই পারপোসে তাকে পাওয়ার কনফার করা হয়েছে সেই পারপোসেই করতেছে, কিন্তু আসলে ওই পারপোস উনি সার্ভ করে না। এর একটা ক্লিয়ার ধারণা দেওয়া যেতে পারে আর ভার্সেস লেই কেসের মাধ্যমে। এই কেসে হচ্ছে একজন চিফ কনস্টেবল অসুস্থতার দোহাই দিয়ে তিনি চাকরি থেকে অবসর নেন এবং তিনি তার পাওনাদারদের এড়িয়ে চলার জন্য বিদেশে থাকতে থাকেন এবং পুলিশ অথরিটি ওনার মেডিকেল এক্সামিনেশনের জন্য কল করে এবং উনি যেহেতু বিদেশ আছেন তা এই জন্য দেশে আসতে পারেন না এবং ওই মেডিকেল এক্সামিনেশনে অ্যাটেন্ড করতে না পারার কারণে ওনার পেনশনও ক্যান্সেল করা হয়। তো এখানে দেখা হয়েছিল যে মেডিকেল এক্সামিনেশন এটা আসলে মেইন অবজেক্ট ছিল না। ওদের মেইন অবজেক্ট ছিল যে ওনার যে পাওনাদারদের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা, যেইটা পরবর্তী সময়ে উনি ওনার পেনশনের টাকাটা রিস্টোর করতে পারছিল, কারণ বলা হয়েছিল ওই অথরিটি বা পুলিশ স্টেশন বা থানা ওরা আসলে মূল যে অবজেক্ট বা মূল যে পারপোসের জন্য ওদের পাওয়ারটা এক্সারসাইজ করে দেওয়া হয়েছিল সেই অবজেক্ট বা সেই পারপোস না সার্ভ করে ওরা অন্য একটা পারপোসের জন্য ওই কাজটা করছিল, যেটা কোল্যাটেরাল পারপোজ বা কালারেবল এক্সারসাইজের অফ পাওয়ার হিসেবে গণ্য করা হইতে পারে। মিক্স মোটিভস অনেক সময় এই ধরনের পার্টিকুলার সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যখন কোনো একটা অর্ডার পুরোপুরিভাবে রেলিভেন্ট কনসিডারেশনের উপর দেওয়া হয় না। এটা পার্টলি রেলিভেন্ট বা এক্সিস্টেন্ট কনসিডারেশনের উপর দেওয়া হয় এবং পার্টলি ইররিলিভেন্ট বা নন এক্সিস্টেন্ট কনসিডারেশনের উপর দেওয়া হয়। তো এই ব্যাপারে কোনো ধরনের কোনো স্পেসিফিক বা ইউনিফর্ম কোনো জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট নাই। যে লর্ড ডেনিং বলছে যে এখানে ডোমিনেন্ট পারপোজ কোনটা সেইটা আগে দেখতে হবে আমাদের, যেইটা ডোমিনেন্ট, যদি ডোমিনেন্ট হয় রিলিভেন্ট তাইলে তো সমস্যা নাই, আর ডোমিনেন্ট পারপোজ যদি রিলিভেন্ট হয় তাইলে ওইটা সেটা সেট করা যেতে পারে। আর প্রফেসর ডি স্মিথ বলছে যে কোন পারপোসের কোনটা ট্রু পারপোজ এই ব্যাপারে আমাদের এমফাসাইজ করা উচিত। এখানে স্যাডলার কেসের কথা বলা আছে। স্যাডলার কেসে এটা বলা হয়েছিল যে কোনো একজন স্কুল টিচার শুধুমাত্র এডুকেশনাল গ্রাউন্ডে ডিসমিসড হইতে পারে, এর সাথে অন্য কোনো গ্রাউন্ড বা নন এডুকেশনাল গ্রাউন্ডও থাকতে পারে, কিন্তু সেইটা কোনো সময় মুখ্য বিষয় হবে না, সেইটা অবশ্যই গৌণ বিষয় হবে। যদি সাফিসিয়েন্ট এডুকেশনাল গ্রাউন্ড থাকে এবং এডুকেশনাল গ্রাউন্ডে যদি ট্রু মোটিভ হয়েই থাকে এবং এর সাথে যদি নন এডুকেশনাল গ্রাউন্ড থাকে, সেটা কোনো সময় ওরে আর কি যদি ডিসমিস করা হয় সেই ডিসমিসালটাকে ভায়োলেট করবে না বা আল্ট্রাভায়োলেট হবে না। এখানে অথরিটি যদি দেখাইতে ব্যর্থ হয় যে এডুকেশনাল গ্রাউন্ড হচ্ছে প্রিডমিনেন্ট, তাইলে এই অ্যাকশন অবশ্যই ভয়েড হিসেবে গণ্য করা হবে। আর যদি দেখাইতে পারে যে এডুকেশনাল পারপোসই বা এডুকেশনাল গ্রাউন্ডই ছিল মুখ্য, তাইলে সেটা ঠিক আছে। ইন্ডিয়ান কনটেক্সটে এই প্রবলেমটা দুইভাবে সমাধান করা যাইতে পারে বা দেখা যাইতে পারে। সেটা হচ্ছে কনক্লুশন বেসড অন সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, কনক্লুশন বেসড অন অবজেক্টিভ ফ্যাক্ট আর ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ড। এখন সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন কি? সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন যদি কোনো একটা ম্যাটারে শুধুমাত্র সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের দরকার হয়, যেমন উদাহরণ হিসেবে ডিটেনশন ম্যাটারে বা কাউকে আটক করে রাখার যে ব্যাপারটা সেইখানে স্ট্রিক্ট ভিউ ফলো করা হয়। এখানে যদি ডিটেনশনের অর্ডারটা রিলিভেন্ট এবং ইররিলিভেন্ট ফ্যাক্টরের সমন্বয়ে গঠিত হয়, তাইলে এক্ষেত্রে এই অর্ডারটা বাতিল করা হবে। কারণ হচ্ছে এইখানে কোর্ট বলবে যে
এখানে রিলিভেন্ট ফ্যাক্টর নাকি ইররিলেভেন্ট ফ্যাক্টর, কোন গ্রাউন্ডে বেশি ওরে অ্যারেস্ট করা হয়েছে বা অথরিটির মোটিভ কী ছিল বা কী চিন্তা করে ওরে অ্যারেস্ট করছে, এইটা বোঝার জন্য তেমন কোনো স্ট্রং এভিডেন্স নাই। তাইলে এইটা মানে ওরে ইররিলেভেন্ট বা নন এক্সিস্টেন্ট যে গ্রাউন্ডটা ওই রিলিভেন্ট ফ্যাক্টরের সাথে যুক্ত আছে, সেইটা যদি না থাকতো তাইলেও ওরে এই অ্যারেস্ট করার বা ডিটেনশনের অর্ডার দিত কি না, এই ব্যাপারে কোর্ট যেহেতু পুরোপুরি শিওর হতে পারে না, সেহেতু এই সিদ্ধান্তটা বা এই অর্ডারটা বাতিল করার ঘোষণা দিতে পারে। একটা কেস আছে এখানে, শিবনলাল ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ। এইখানে পিটিশনারের 2টা গ্রাউন্ডে মূলত আটক করা হয়েছিল এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ওরে একটা গ্রাউন্ডে ডিটেনশন অর্ডারটা রিভোক করে এবং আরেকটা গ্রাউন্ডে ওর যে ডিটেনশন বা বন্দিদশা চলমান অবস্থায় থাকে। তো কোর্ট এইখানে ওর এই অর্ডারটা, ডিটেনশনের অর্ডারটা বাতিল করছিল। বাতিল করে জাস্টিস মুখার্জি বলছিল যে এটা ডিটারমাইন করা খুবই কঠিন একটা ব্যাপার যে কোন গ্রাউন্ডের উপর ইনফ্লুয়েসড হইয়া অথরিটি মূলত ওরে ডিটেনশনের অর্ডার দিছিল। তারপরে আসে ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ড। যখন 2টা গ্রাউন্ড, যেমন একটা যদি রিলেভেন্ট এবং একটা ইরিলেভেন্ট হয় এবং ইরিলেভেন্ট যে গ্রাউন্ডটা সেটা বাদ দেওয়ার পর রিলেভেন্ট গ্রাউন্ড যদি সাফিসিয়েন্ট হয় এবং যথেষ্ট শক্তপোক্ত হয়, তাইলে ওই সিদ্ধান্তটা আপহেল্ড করা যেতে পারে। যেমন স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস বাবুলাল থাক্কামোর। এই কেসে সরকার, স্টেট গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি সুপারসিড করছিল 2টা গ্রাউন্ডে। এর মধ্যে একটা হইতেছে গিয়া বলা হয়েছে যে ইররিলেভেন্ট বা এক্সট্রানিউয়াস, বাট আরেকটা হইতেছে গিয়া সাফিসিয়েন্ট ছিল বা যথেষ্ট ছিল, যেটার কারণে এই সিদ্ধান্তটা আপহোল্ড করা যাইতে পারে এবং পরবর্তীতে আপহোল্ড করা হয়েছিল। আরেকটা কেস আছে পেয়ারেলাল শর্মা ভার্সেস ম্যানেজিং ডিরেক্টর। এইখানে পিটিশনার 2টা গ্রাউন্ডে চাকরিচ্যুত করা হয়েছিল তারে। একটা হইতেছে গিয়া আনঅথরাইজড অ্যাবসেন্স ফ্রম দ্য ডিউটি, ও মানে ছুটি সেটা না নিয়েই ওর ডিউটি থেকে অ্যাবসেন্স ছিল এবং হচ্ছে অ্যাক্টিভলি পলিটিক্সে অংশ নিয়েছিল। এখানে রাজনীতিতে অংশ নেওয়া বা না নেওয়া তো কোনো ব্যাপার না, কারণ রাজনীতিতে অংশ নেওয়া কোনো অবৈধ কাজকর্ম না। কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তটা আপহেল করছিল এই কারণে যে আর যে গ্রাউন্ডটা আছে ডিউটি থেকে আনঅথরাইজড অ্যাবসেন্স থাকা, না কইয়া ডিউটিতে না যাওয়া, এই ব্যাপারটার জন্যই ওরে চাকরিচ্যুত করা যেতে পারে। আনডিউ ডিলে, কোনো একটা লিগ্যাল ডিউটি পারফর্ম করার ক্ষেত্রে যখন অনেক বেশি দেরি হয় তখন সেটা অ্যাবিউজ অফ ডিসক্রিশন হিসেবে গণ্য করা হয়। আর ভার্সেস হোম সেক্রেটারি এক্সপি ফ্যানোসোপকার। এই কেসে একজন ব্রিটিশকে একটা বিশেষ ধরনের সুবিধা দেওয়া হয়েছিল আইনের মাধ্যমে, যে সে চাইলে যে কোনো সময় দেশে ঢুকতে পারে এবং হচ্ছে কোনো ধরনের কোনো বাধা ছাড়াই সে ওখানে অবস্থান করতে পারবে। কিন্তু হোম অফিসার তারে এই বিশেষ সুবিধার জন্য যে সার্টিফিকেট লাগবে সেটা দিতে অস্বীকৃতি জানাইছে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরের মধ্যে দিয়ে ওর যাওয়া লাগছে, যার কারণে 1 বছর পর্যন্ত ওয়েট করা লাগছে। পরবর্তী সময়ে এইটা একটা আনডিউ ডিলে হিসাবে গণ্য করা হয়েছিল। তারপরে আর একটা কেস আছে আর ভার্সেস মার্সি চিফ কনস্টেবল এক্সপি ক্যালভেলি। এই কেসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হইলে ওরা 2 বছরেরও বেশি সময় ধরে কোনো ফর্মাল নোটিশ দেয় না। এই যে অতিরিক্ত দেরি, এইটা ওদের ডিসিপ্লিনারি প্রসিডিংস এটিকে ইনভ্যালিডেট করে। এরপরে একটা কেস আছে কান্তি ঘোষ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল। এই কেসে একটা 17 দিনের আনএক্সপ্লেইনড ডিলে হয়েছিল ডিটেইনের রিপ্রেজেন্টেশন নিয়ে। তো পরে বলা হয়েছিল যে ওর ডিটেনশনটাই এখানে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো কোন ক্ষেত্রে আমরা এটাকে আনডিউ ডিলে বলবো সেটা অবশ্যই ফ্যাক্ট এবং সার্কামস্টেন্স, পরিবেশ পরিস্থিতি, প্রেক্ষাপট সব কিছুর উপরে নির্ভর করবে এবং এটা কেস টু কেস ভ্যারি করবে। তো এখানে আমাদের যে কনস্টিটিউশন সেটা কিন্তু ডিটেনশনের ক্ষেত্রে ডিলে এটা অ্যালাউ করে না। আর্টিকেল 33-এ, বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 33-এ বলা আছে যে ডিটেনশনের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তত দ্রুত তাকে কোনো একটা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে বা এই টাইপের কিছু, ডিলে করা যাবে না মূলত। ফ্রডুলেন্ট এক্সারসাইজ, সব ধরনের ফ্রডুলেন্ট এক্সারসাইজ অফ পাওয়ার অবশ্যই ভয়েড হিসেবে
গণ্য করা হবে। এবং লর্ড ডেনিং এক্ষেত্রে একটা কথা বলছে যে মিনিস্টারের অর্ডার ধোপে টিকবে না যদি এটা ফ্রডের মাধ্যমে দেওয়া হয়। কেস আছে একটা ইদ্রিস খান ভার্সেস কাই ইরফানউদ্দিন। এইটা বলা হয়েছিল যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি অবশ্যই যে ফুল প্রসিডিংসটাকে প্রশ্নবিদ্ধ করবে। তারপরে আসে ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। অনেকগুলো কেসের রেফারেন্স দিচ্ছে এখানে, রিচ ভার্সেস বালডুইন কেস, মনিকা গান্ধী কেস। এইখানে ন্যাচারাল জাস্টিসের কথা বলছে যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশনের উপর পুরোপুরিভাবে নির্ভর করেও এবং সেটা যদি কোনো একজন ইন্ডিভিজুয়ালের যে তার পার্সোনাল রাইট মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা তার যদি ইন্টারেস্টের জন্য বাজে ইফেক্ট ফেলে, তাইলে সেখানে অবশ্যই ন্যাচারাল জাস্টিস অবজার্ভ করতে হবে। এবং ন্যাচারাল জাস্টিস যদি অবজার্ভ করা না হয় তাইলে ওই যে পাওয়ার এক্সারসাইজ করা হবে সেটা ভয়ের হিসেবে গণ্য করা হবে। হোয়েদার ডিসক্রিপশন পাওয়ার আর ডিউটি। তো কিছু ল কোনো একটা অথরিটিরে তাদের ডিসক্রিপশন ইউজ করার বা এক্সারসাইজ করার জন্য অথরাইজ করে থাকে, পাওয়ার দিয়ে থাকে। সাধারণত লতে যে কথাগুলো বলা থাকে আমাদের চেয়ারম্যান স্যারের ভাষায় আইনের ঢং, সেটা হচ্ছে মে, ইট শ্যাল বি লফুল, ইট মে বি পারমিসেবল ইত্যাদি ইত্যাদি, যেটার মাধ্যমে যেই ভাষার মাধ্যমে ল এই অথরিটিকে পারমিট করে কোনো কিছু একটা করার জন্য। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে এই অথরিটির কাছে ব্যাপারটি কি এইরকমের যে তারা চাইলেই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে আবার না চাইলে নাও করতে পারে, এটা তাদের সম্পূর্ণভাবে নিজেদের ইচ্ছাধীন একটা ব্যাপার, ইচ্ছা হইলে করলো না হইলে নাই। এইখানে লর্ড জাস্টিস কটন বলছে যে কোনো একটা জাজের উপর যখন এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে বলা হবে যে এই শব্দ দিয়ে যে মে, যে হি মে ডু ইট, তো এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই পাওয়ারটা এক্সারসাইজ করা তার ডিউটি হিসেবে ধরে নেওয়া হবে। ডি স্মিথ মহাশয় বলছে যে ডিসক্রিপশনারি পাওয়ার এটা ডিউটির সাথে ফ্রিকুয়েন্টলি কাপলড অবস্থায় থাকে, যে আয়তব সহচরী হাতে হাতে ধরি ধরি টাইপের অবস্থা হয় ওদের। একটা লিডিং কেস আছে এইখানে, জুলিয়াস ভার্সেস লর্ড বিশপ অফ অক্সফোর্ড। এই কেসে বিশপ পাদ্রীদের কোনো একটা মিসকন্ডাক্ট যদি অভিযোগ তোলা হয় ওদের বিরুদ্ধে, তাইলে সেইটা প্রুভ করার জন্য ইনকোয়ারি কমিশনের ইস্যু করতে পারে। এইটা ও করতে পারে হচ্ছে যদি কেউ অ্যাপ্লিকেশন করে তার মাধ্যমে, অথবা ও নিজেই যদি নিজের মনে হয় যে একটা মিসকন্ডাক্ট হইতেছে তাইলেও করতে পারে। তো এখন কোশ্চেন হইতেছে গিয়া, যদি এরকমের একটা অ্যাপ্লিকেশন আসে বা ইনকোয়ারি কমিশন যে হয়েছে এইটা ইস্যু করার পরে যদি ওরা যে ধরনের রিপোর্ট দেয় সেইটা রিফিউজ করার অধিকার আছে কিনা বিশপের, এখানে হাউস অফ লর্ডস সিদ্ধান্ত দিছে যে বিশপের ওই ডিসক্রিপশনারি পাওয়ারটা আছে, যে ও চাইলে অভিযোগ আমলে নিতেও পারে আবার নাও নিতে পারে। কিন্তু আর্ল কেন্স উনি বলছে যে পাবলিক অফিসারদের জন্য এরকম সিচুয়েশনে সেটা একটা ডিউটি হিসেবে গণ্য করা হবে। হৃদয়নারায়ণ কেসে জাস্টিস শাহ অবজার্ভ করছে যে যদি আইন যদি কোনো পাবলিক অফিসারকে ওই অথরিটি দেয় যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপটে কোনো একটা স্পেসিফিক অ্যাক্ট করার জন্য তাকে যদি অথরিটি দেয়, তাইলে এটা তার উপরে ইম্পারেটিভ হিসেবে কাজ করবে যে সেই অথরিটি এক্সারসাইজ করবে। এখানে আর ভার্সেস মেট্রোপলিস কমিশনার 1911 এই কেসে বলা আছে যে লাইসেন্সিং অথরিটি ক্যাব ড্রাইভারদের লাইসেন্স রিনিউ করতে বাধ্য থাকবে যদি তারা যে প্রেসক্রাইব ম্যানার আছে ওই ম্যানার ফলো কইরা যদি প্রসিডিউর মেনটেন কইরা আবেদন করে তাইলে লাইসেন্স রিনিউ করতে বাধ্য থাকবে। আর ভার্সেস নিউক্যাসল আপন টাইপ কর্পোরেশনে বলা আছে যে বিল্ডিং প্ল্যানস অ্যাপ্রুভাল করবে লোকাল অথরিটি অবশ্যই, যদি সেটা ওইখানকার যে বাইল ওইটা মেনটেন করে যদি করা হয়। এবং পরে আরেকটি কেস আছে কমিশনার অফ পুলিশ ভার্সেস গর্দান্স ভানজি ইয়ার্ড। এই কেসটা তো আগেও বলছিলাম কই যেন। মিনিং অফ মে, এটা তো আগেই বলছে যে লর্ড জাস্টিস কটন বলছে যে এটা ভুল, অনেক সময় মে মানে যে মাস্ট এইটা না, কিন্তু এটা এমনভাবে এক্সপ্লেন করা উচিত যে যদি কোনো একটা জাজের পাওয়ার থাকে যে হি মে ডু ইট, তাইলে এইটা তার জন্য ডিউটি ওই পাওয়ারটা এক্সারসাইজ করা। আর একটা কেস আছে স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস যোগেন্দ্র সিং। এই ক্ষেত্রে একটা কোশ্চেন অ্যারাইজ করছিল, ফ্যাক্ট ছিল এরকম যে সিভিল সার্ভেন্ট যদি রিকোয়েস্ট করে তাইলে গভর্নর কোনো একটা কেস ট্রাইব্যুনালের কাছে ওইটা রেফার করবে কি না। এইখানে বলা হয়েছিল যে গভর্নর মে রেফার,
তো কোর্ট এইখানে বলছে যে যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট সিভিল সার্ভেন্টরা করে থাকেন গভর্নরের কাছে, তো গভর্নর অবশ্যই ওই কেসটা ট্রাইব্যুনালের কাছে রেফার করতে বাধ্য থাকবে। তো এই ক্ষেত্রে মেয়ের এক্সপ্রেশন হিসেবে বা মেয়ের বিশ্লেষণ করছে কোর্ট এইভাবে, অনেক সময় মেয়ে শব্দটা ব্যবহার করা হয় কোনো একটা হাই স্ট্যাটাসের কোনো একটা অথরিটির উপরে, যখন তার কিছু করতে বাধ্য করা হয় তখন তাকে এইটা অর্ডারের পরিবর্তে অনুরোধিত করা হয়, এবং ল এখানে মেয়ে ইউজ করলেও এইটা তার জন্য একটা ডিউটি হিসেবে কাজ করবে। এটাই বলছে ঘুরাই পেঁচাই।